স্টুডেন্টস, এসবি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আমি সুদেশনা বিশ্বাস আজকে তোমাদের ইকোনমিক্সের উপর একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি। সামনে WBCS, যাতে তোমাদের কুইক রিভিশন হয় এবং প্রত্যেকটা বিষয়ে একটা ধারণা তোমাদের ভেতরে থাকে। যদি বিষয়গুলো ভুলেও গিয়ে থাকো সেগুলো আরেকবার যাতে তোমাদের রিভিশন হয়ে যায়, এবং যারা নতুন আছো, যারা হয়তো ইকোনমিক্স বিষয়টাকে খুব একটা পড়তে চাও না বা ভয় পাও, তাদের জন্য কিন্তু আজকে খুব সহজভাবে একটা ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি সংক্রান্ত বিষয়বস্তু কিন্তু আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। তাহলে একদম ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তার সাথে খাতা পেন নিয়ে বসো, যাতে ইম্পর্টেন্ট তথ্যগুলো খাতায় লিখে রাখতে পারো। সময় নষ্ট না করে চলো আজকে ইনফ্লেশনের বিষয়টাতে কিন্তু আমরা প্রবেশ করি। দেখো, আজকের যে টপিক সেটা হচ্ছে ইনফ্লেশন। ইনফ্লেশনের বাংলা কি? ইনফ্লেশনের বাংলা হচ্ছে মুদ্রাস্ফীতি। তাহলে ইনফ্লেশনের যদি বাংলা মানে করি তাহলে সেটা কি বোঝাচ্ছে? মুদ্রাস্ফীতিকে বোঝাচ্ছে। এবার কথা হলো, দেখো, মুদ্রাস্ফীতি মানে কোনো দ্রব্যের দাম হঠাৎ বেড়ে গেল এরকম কিন্তু না। মুদ্রাস্ফীতি কথার অর্থ হচ্ছে দ্রব্যের দাম, প্রত্যেকটা পণ্য বা পরিষেবা, এই যে বিষয়গুলো রয়েছে এগুলোর যে দ্রব্য মূল্যটা সেটা না ধীরে ধীরে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, ধীরে ধীরে এবং ক্রমাগত। এবং এটা বলা ভুল যে সব ক্ষেত্রে ধীরে ধীরেই হয়, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সেটা ফাস্টও হয়, অনেক দ্রুতও হয়। তাহলে যখন আমরা দেখতে পাবো যে আমাদের বাজারে কোনো পণ্য বা পরিষেবা জাত দ্রব্যের মূল্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, তখন আমরা সেটাকে কি বলবো? মুদ্রাস্ফীতি বলবো বা ইংলিশে ইনফ্লেশন বলবো। আশা করা যায় বোঝা গেছে যে কোনো একটা দ্রব্য তুমি আগে হয়তো 10 টাকা দিয়ে কিনতে, ক্রমাগত কিন্তু সেই দ্রব্যটা দেখতে পাচ্ছ যে আজকে তুমি 10 টাকা দিয়ে কিনলে, তারপরে হয়তো তুমি সেটার দাম দেখলে যে না 15 টাকা হয়েছে, আবার তার কিছুদিন পরে দেখলে 20 টাকা হয়েছে। এইভাবে যখন ক্রমাগত দ্রব্য মূল্য বৃদ্ধি পাবে তখন সেটাকে আমরা কি বলবো? মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। দেখো, এখানে ইনফ্লেশনের একটা ছবিও দেওয়া হয়েছে। দেখো, পণ্য দ্রব্যের যে মূল্যটা দেখো ক্রমাগত কি হচ্ছে, এর যে অ্যারো চিহ্নটা দেখো ক্রমাগত কি করছে? বৃদ্ধি পাচ্ছে। চলো তাহলে এখানে দেখে নিই যে কি বিষয়বস্তু লেখা আছে ইনফ্লেশনের মধ্যে। সবার প্রথম পয়েন্ট দেখো, একটি নির্দিষ্ট সময় ধরে পণ্য ও পরিষেবার মূল্য বৃদ্ধি। তার মানে একটা নির্দিষ্ট সময় ধরে গুডস অ্যান্ড সার্ভিসের যখন মূল্য বৃদ্ধি পাবে ক্রমাগত, প্রতিনিয়ত বা প্রতিদিন, তখনই সেটাকে আমরা কি বলবো? ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি বলবো। দেখো, কোন পরিস্থিতিতে এটা হয় সেটা সবার আগে আমাদের জানতে হবে। ইনফ্লেশনটা কখন হয়? বাজারে যখন কাঁচা টাকার পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ যেগুলো আমাদের কাছে সব সময় থাকে, যে টাকাগুলো দোকানে বলো বাড়িতে বলো, যে টাকাগুলো আর কি থাকছে, সেই কাঁচা টাকার পরিমাণ যখন বেড়ে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে কিন্তু ইনফ্লেশন। সেই সময়টাতেই কিন্তু ইনফ্লেশনটা ঘটে। তুমি কোনো কিছু কিনতে যাচ্ছ, তোমার কাছে টাকার মূল্যটা কিন্তু খুব কম হয়ে গেছে, টাকার এখন মূল্যই নেই, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে, কিন্তু জিনিসপত্রের দাম কিন্তু ক্রমাগত বৃদ্ধি পাবে। এটাকেই বলা হচ্ছে কিন্তু ইনফ্লেশন। যেরকম আমরা যদি ভাবি যে আমাদের ছোটবেলার কোনো কিছু কিনতে গেলে আমরা হয়তো 50 পয়সা, 1 টাকা এগুলো দিয়েও আমরা প্রচুর জিনিস কিনতে পারতাম, কিন্তু আমরা যদি এখন বাজারে গিয়ে 50 পয়সা বা 1 টাকার জিনিস চাই সেটা হয়তো নেই। কারণ কি? ক্রমাগত কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে এবং আমাদের কাছে কিন্তু আগে এত টাকার জোগানও ছিল না, মানুষের হাতে বলো বা মানুষের বাড়ি দোকানে সেই জোগানটাও কিন্তু ছিল না। কিন্তু এখন কিন্তু ক্রমাগত আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকের কাছে মোটামুটি 500 টাকা, 1000 টাকা ক্রমাগত কিন্তু থাকেই। সুতরাং সেক্ষেত্রে মাথায় রাখতে হবে কাঁচা টাকার পরিমাণ কিন্তু ক্রমাগত বাড়ছে, তার জন্যই কিন্তু এই মুদ্রাস্ফীতির পরিস্থিতিটা কিন্তু তৈরি হচ্ছে। এছাড়া তো আরো বিভিন্ন কারণ রয়েছে মুদ্রাস্ফীতির পেছনে। তাহলে দেখো, ইনফ্লেশনের সময় বাজারে কাঁচা টাকার জোগান কিন্তু বেড়ে যায়। এরপর দেখো, এর ফলে টাকার মূল্য কমে যাচ্ছে। তাহলে বাজারে যখন আমার কাছে প্রচুর টাকা থাকবে তখন স্বাভাবিকভাবে মানুষ কি করবে? মানুষের কাছে কিন্তু টাকার মূল্য তখন 10 টাকাটা খুব একটা আমাদের কাছে কিন্তু মনে হবে না। কিন্তু কারোর কাছে যদি 100 টাকাই থাকে বা 200 টাকাই থাকে, তার কাছে
10 টাকাটা কিন্তু খুব মূল্যবান হয়ে দাঁড়াবে, যেটা বর্তমান সময়ে কিন্তু অনেকটাই কমে গেছে। আমাদের কাছে আগে যখন আমরা ছোটবেলায় 1 টাকা বা 2 টাকা নিয়ে টিফিন খেতাম বা কিছু করতাম, তখন আমাদের কাছে ওই টাকাটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ তখন 20 পয়সা 50 পয়সা বা 1 টাকা সেটার কিন্তু খুব গুরুত্ব ছিল, কারণ কাঁচা টাকার পরিমাণ কম ছিল। কিন্তু এখন যখন আমাদের কাছে 100 টাকা 500 টাকা বা 1000 টাকা থাকে, তার মানে কি এখন আমাদের কাছে 1 টাকার মূল্যটা অনেক কমে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে মাথায় রাখবো, বাজারে এই সময় কাঁচা টাকার যোগান বেড়ে যাচ্ছে, আর এর ফলে কিন্তু টাকার মূল্য ধীরে ধীরে কি হয়ে যাচ্ছে, ক্রমাগত কমছে। তখন দেখো পণ্য ক্রয় করতে কিন্তু বেশি টাকা খরচ করতে হয়। তার মানে আমরা আগে যে জিনিসটা খুব অল্প টাকাতে পেতাম, সেটা কিন্তু এখন কিনতে গেলে আমাদেরকে অনেক বেশি পরিমাণ টাকা কিন্তু খরচ করতে হয়। তাহলে মুদ্রাস্ফীতি আমরা প্রত্যেকে বুঝতে পারছি যে বর্তমান সময়ে কিন্তু এই মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে কি মাথায় রাখবো, যে ইনফ্লেশনটা কখন হচ্ছে, বাজারে কাঁচা টাকার পরিমাণ বেড়ে গেলে হয়, টাকার মূল্য ক্রমাগত কমে যাচ্ছে, এবং কোনো জিনিস যখন আমরা কিনতে যাচ্ছি সেটাকে অনেক বেশি টাকা দিয়ে কিন্তু কিনতে হচ্ছে। এটা হচ্ছে ইনফ্লেশনের কিন্তু মূল বিষয়বস্তু। তাহলে এই ফ্যাক্টগুলো কাজ করে ইনফ্লেশনের ক্ষেত্রে। নেক্সট দেখো, এখানে দেখো একটা ছোট্ট চার্টের মাধ্যমে মোটামুটি ইনফ্লেশন গুলোকে কিন্তু আমরা বোঝাতে পারবো আশা করা যায়। দেখো টাইপ অফ ইনফ্লেশন, এক্ষেত্রে দেখো সবার প্রথমে যেটা, সেটা হচ্ছে এই যে দুটো আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ডিমান্ড পুল ইনফ্লেশন, কস্ট পুল ইনফ্লেশন। এই দুটো কিন্তু মুদ্রাস্ফীতিজনিত কারণের জন্য এই ইনফ্লেশন গুলো কিন্তু আমরা দেখতে পাই। তাহলে এটা ভালো করে মাথায় রাখবো। এছাড়া দেখো আমরা আরো দেখতে পাই ওয়াকিং ইনফ্লেশন, গ্যালোপিং এন্ড হাইপার ইনফ্লেশন। এছাড়া মুদ্রাস্ফীতির প্রকারভেদ ছাড়াও কিন্তু আরো দুটো বিষয় রয়েছে, সেটা হচ্ছে ডিফ্লেশন মানে মুদ্রার সংকোচন যেটাকে বলা হয়, আর হচ্ছে স্ট্যাগফ্লেশন। তাহলে এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এগুলোর প্রকারভেদ সম্পর্কে আমরা একটা একটা করে আলোচনা করব এবং দেখে নেব। দেখো সবার প্রথমেই যেটা রয়েছে, একদম ফার্স্টেই দেখো ক্রিপিং ইনফ্লেশন। দেখো ক্রিপিং বা মন্থর গতির যে ইনফ্লেশন, এক্ষেত্রে দেখো এই যে ইনফ্লেশনটা এটা কিন্তু খুব ধীর গতিতে হয়, এবং এটার যে ইনফ্লেশন রেটটা সেটা কিন্তু সব থেকে কম থাকে। তাহলে ক্রিপিং ইনফ্লেশন মানে কি, এটা হচ্ছে মন্থর গতির ইনফ্লেশন, অর্থাৎ এই যে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতিটা এটা কিন্তু খুব ধীর গতিতে বাড়ে। এটার জন্য কিন্তু এই যে ক্রিপিং ইনফ্লেশনের জন্য কিন্তু আমাদের যে খুব একটা ক্ষতি হওয়া বা খুব বেশি আর কি এর যে প্রভাব পড়া, এগুলো কিন্তু একেবারেই পড়ে না। তাহলে ক্রিপিং ইনফ্লেশন কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই আমাদেরকে লাভবান করতে কিন্তু সাহায্য করে। কারণ এক্ষেত্রে দেখো প্রত্যেকটা দ্রব্য বা মানে প্রত্যেকটা পণ্য বা পরিষেবার দাম কিন্তু কি হচ্ছে, ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে কিন্তু কোনো রকমের খারাপ প্রভাব কিন্তু আমরা খুব একটা দেখতে পাই না। তাহলে দেখো ক্রিপিং বা মন্থর গতির যে ইনফ্লেশন এটা খুব কম মাত্রায় হয়। এর মান দেখো মাত্র 2 থেকে 3% এর মধ্যে থাকে। তাহলে যদি বলা হয় যে কি ধরনের ইনফ্লেশনের রেট সব থেকে কম, তাহলে সেটা বলবো আমরা ক্রিপিং ইনফ্লেশন। 2 থেকে 3% কিন্তু এখানে মুদ্রাস্ফীতি হয় বা কোনো পণ্য বা পরিষেবার দ্রব্যমূল্য কিন্তু বৃদ্ধি হয়। নেক্সট দেখো এটি অর্থনীতির পক্ষে ভালো। আমি এইমাত্র বললাম এরকম প্রশ্ন তোমাদের দিতে পারে পরীক্ষাতে যে কি ধরনের ইনফ্লেশন আমাদের ইকোনমিক গ্রোথে হেল্প করে, তখন বলতে হবে কিন্তু ক্রিপিং ইনফ্লেশন। কারণ দেখো এতে উৎপাদনকারী ও ব্যবসায়ীদের লাভ হয়, মানে যারা আর কি পণ্য বা কোনো পরিষেবা উৎপাদন করছে তারা এবং ব্যবসায়ীদের কিন্তু এক্ষেত্রে লাভ হয়, সেই জন্য এটাকে ক্রিপিং ইনফ্লেশন বলে। দেখো এরপরে এর ফলে তারা বিনিয়োগে
উৎসাহিত হয়, তার ফলে কিন্তু তারা বিনিয়োগ করতে উৎসাহিত হয়, মানে ব্যবসাতে বিভিন্ন ক্ষেত্রে তারা কিন্তু টাকা পয়সা বা বিনিয়োগ করতে কিন্তু তারা অনেকটা বেশি উৎসাহিত হয়। এই যে মুদ্রাস্ফীতি, এটাকে কি করা যায়? নিয়ন্ত্রণ করা যায়। তাহলে দেখো ক্রিপিং বা মন্থর গতির যে ইনফ্লেশন, এটা আমরা চাইলেই কিন্তু যে কোনো মুহূর্তে সেটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি। এটাতে কিন্তু খুব একটা কারোর ক্ষয়ক্ষতি হয় না, বরং অর্থনীতির জন্য ভালো হয়। এবার দেখো এখানে যে ছবিটা রয়েছে, এখানে দেখো টাইম মানে ইয়ারের রেসপেক্টে দেখানো হচ্ছে, আর এখানে দেখো পার্সেন্টেজ রাইজ প্রাইস লেভেল, মানে পণ্য দ্রব্যের যে পার্সেন্টেজটা সেটা কতটা হাই হচ্ছে কোন ইনফ্লেশনে সেটা দেখো। ভালো করে খেয়াল করো, বছরের সাথে দ্রব্যমূল্যের বৃদ্ধি দেখো মোটামুটি কিন্তু একই রকম রয়েছে, মাত্র কত পার্সেন্ট দেখতে পাই আমরা? 2 থেকে 3% কিন্তু দেখতে পাচ্ছি আমরা কোন ইনফ্লেশনে? ক্রিপিং ইনফ্লেশন। ক্রিপিং ইনফ্লেশনে কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি। নেক্সট দেখো ওয়াকিং, মানে যেটা কি চলাফেরা করছে মোটামুটি, এই ধরনের যে ইনফ্লেশন গুলো, এটা হচ্ছে ওয়াকিং ইনফ্লেশন। এরপর দেখো সামান্য বৃদ্ধি পেল, এক্ষেত্রে কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে? 3% থেকে 10% এর মধ্যে কিন্তু থাকছে হচ্ছে আমাদের ওয়াকিং ইনফ্লেশন। নেক্সট দেখো এখানে কি রয়েছে? রানিং ইনফ্লেশন। এখানে কিন্তু রানিং ইনফ্লেশনে ধীরে ধীরে কিন্তু বাড়ছে ইনফ্লেশনের যে রেটটা, এটা কিন্তু 10% এর বেশি হয়ে যাচ্ছে, 10% এর বেশি হচ্ছে। আর দেখো হাইপার যে ইনফ্লেশনটা, এই জায়গাটা কিন্তু মাথায় রাখবো আমরা, 50% এরও কিন্তু বেশি দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে। তাহলে বোঝা গেল কি বোঝালাম? যে ক্রিপিং ইনফ্লেশনে কিন্তু অর্থনীতির পক্ষে ভালো, মাত্র 2 থেকে 3% মুদ্রাস্ফীতি আমরা দেখতে পাই, এটাকে বলা হচ্ছে ক্রিপিং ইনফ্লেশন, 2 থেকে 3% রেটে হয়। এছাড়া ওয়াকিং ইনফ্লেশন সামান্য বেশি, 3% থেকে 10% হয়। রানিং ইনফ্লেশন 10% এর বেশি হচ্ছে। আর হাইপার, যেটা কিন্তু মানে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, সেটা কিন্তু 50% এর বেশি হচ্ছে মুদ্রাস্ফীতির হারটা। নেক্সট দেখো এই মাত্র বললাম ওয়াকিং ইনফ্লেশন, ওয়াকিং বা চলমান যে ইনফ্লেশনটা সেটার কথা। এখানে দেখো প্রথম পয়েন্টে কি বলছে? এটা হচ্ছে সতর্কতামূলক। তার মানে আগেরটাতে বললাম ক্রিপিং ইনফ্লেশনে সেটা কিন্তু অর্থনীতির জন্য ভালো, কিন্তু ওয়াকিং ইনফ্লেশন যখন দেখতে পাবো আমরা, মানে 3% থেকে 10% এর মধ্যে যখন দেখবো যে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, তখন কিন্তু বুঝবো যে এখান থেকে আমাদেরকে অ্যালার্ট হতে হবে বা সতর্ক হতে হবে, নইলে যে কোনো মুহূর্তে দ্রব্যমূল্য এত বৃদ্ধি হয়ে যাবে সেখানে কিন্তু একটা অর্থনৈতিক খারাপ পরিস্থিতি তৈরি হবে, বেকারত্ব তৈরি হবে, দ্রব্যমূল্য কিন্তু আমাদের কেনার জন্য প্রচুর টাকা পয়সা নিয়ে আমাদেরকে বাজারে যেতে হবে, এই পরিস্থিতিটা কিন্তু দেখতে পাবো। তাহলে যদি বলে সতর্কতামূলক পর্যায়ে কোন ইনফ্লেশন হয়, সেটা অবশ্যই হবে ওয়াকিং ইনফ্লেশন। এটা হচ্ছে সতর্কতামূলক ইনফ্লেশন। এখানে দেখো মোটামুটি এটা 5 লেখা আছে, এটা 3 থেকেও বলা হয়, এর মানটা কিন্তু 5 to 10% দ্রব্যমূল্যের বৃদ্ধি হয় বা ইনফ্লেশন রেটটা যায়। সময় মতো যদি আমরা এটাকে নিয়ন্ত্রণ না করি, তাহলে এটি বেড়ে বছরে 10 থেকে 20% পর্যন্ত হয়ে যায়। তাহলে মাথায় রাখবো ক্রিপিং ইনফ্লেশনের পরেই আসছে কোনটা? ওয়াকিং ইনফ্লেশন। এক্ষেত্রে মুদ্রাস্ফীতিটা সতর্কতামূলক পর্যায়ে থাকে, সামান্য যদি বাড়তে শুরু করে তাহলে কিন্তু এটাকে কন্ট্রোল করা কিন্তু খুব মুশকিল হয়ে দাঁড়ায়, তাহলে সময় মতো এটা নিয়ন্ত্রণ করার কিন্তু প্রয়োজন থাকে। ওয়াকিং ইনফ্লেশন ছবিতে দেখো, ধীরে ধীরে দেখো ক্রিপিং ইনফ্লেশনের থেকে কিন্তু একটু হাই যাচ্ছে, মানে ধীরে ধীরে কিন্তু ইনফ্লেশন রেটটা কিন্তু বাড়তে শুরু করছে। নেক্সট দেখো কি বলা হচ্ছে? অতিরিক্ত মুদ্রাস্ফীতি বা হাইপার ইনফ্লেশন। তাহলে অতিরিক্ত মুদ্রাস্ফীতি বা হাইপার ইনফ্লেশন এটা কিন্তু একদম মুদ্রাস্ফীতির চরম পর্যায়ে। এর আগেও একটা আমরা ইনফ্লেশন দেখতে পাই, সেটা হচ্ছে গ্যালোপিং ইনফ্লেশন। এই সময়টাতে দ্রব্যমূল্য 50% এর বেশি কিন্তু কি হচ্ছে?
ইনফ্লেশন রেটটা 50% এর উপরে কিন্তু মানে 50% এর মধ্যে থাকছে এবং এই গ্যালোপিং ইনফ্লেশনে কিন্তু দ্রুত গতিতে কিন্তু মুদ্রাস্ফীতি আমরা দেখতে পাই। তারপরের যেটা পর্যায়, একদম চতুর্থ পর্যায়, সেটা হচ্ছে হাইপার ইনফ্লেশন। অর্থাৎ এখানে বার্ষিক দেখো 20 থেকে 30% বলা হয়, তবে মতান্তরে এখানে বলা হয় কিন্তু 50% এর উপরেও অনেক সময় কিন্তু মুদ্রাস্ফীতি চলে যায়। টাকার জোগান অত্যাধিক পরিমাণে বেড়ে যাওয়ায় টাকার মূল্য কিন্তু প্রায় শূন্য হয়ে যায়। তাহলে হাইপার ইনফ্লেশনে টাকা প্রচুর পরিমাণে বাজারে কাঁচা টাকা বেড়ে গেছে, তার জন্য দেখো টাকার যে মূল্য সেটা কিন্তু কমে যাচ্ছে এবং সেখানে প্রায় শূন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নেক্সট ইনফ্লেশনটা দেখো, চাহিদা ভিত্তিক মুদ্রাস্ফীতি। চাহিদা ভিত্তিক মুদ্রাস্ফীতি বা ডিমান্ড পুল ইনফ্লেশন। এক্ষেত্রে ভালো করে খেয়াল করো, এতে বাজারে কিছু পণ্য এবং পরিষেবার চাহিদা বেড়ে যায়। নামের মধ্যে কিন্তু লুকিয়ে আছে যে এখানে কেন মুদ্রাস্ফীতিটা ঘটছে, কারণ চাহিদা বেড়ে যাচ্ছে। কোনো পণ্য বা পরিষেবা যেটা কিন্তু বাজারে প্রচুর ডিমান্ডেবল কোনো প্রোডাক্ট আর কি, সেটার জন্য কিন্তু হচ্ছে। তার সঙ্গে দেখো সামঞ্জস্য রেখে উৎপাদনও বাড়ে আর জনগণ পণ্য ক্রয়ের জন্য বেশি খরচ করে। তাহলে এক্ষেত্রে দেখো কোনো একটা জিনিস হয়তো বাজারে প্রচুর ডিমান্ড রয়েছে সেই দ্রব্যটার, সেটার যখন ডিমান্ড বাড়বে সাথে সাথে সেটার উৎপাদনটাও বাড়বে তার পাশাপাশি। আবার একইভাবে দেখো পণ্য ক্রয়ের জন্য কিন্তু কি করবে, জনগণ কিন্তু আবার অতিরিক্ত পরিমাণে টাকা পয়সাও খরচ করবে সেই জিনিসটা কেনার জন্য। ফলে বাজারে কাঁচা টাকার যোগান বেড়ে যাচ্ছে। ফলে বাজারে কি বাড়ছে, কাঁচা টাকার যোগান। এর ফলে পণ্যের মূল্যও বাড়ে আবার মুদ্রাস্ফীতিও বাড়ে। তাহলে পণ্যের মূল্য কেন বাড়ছে, কারণ ডিমান্ড বাড়ছে, তার ফলে উৎপাদন ব্যয় বাড়ছে এবং পণ্য ক্রয়ের জন্য মানুষ কি করতে পারছে, আরো বেশি পরিমাণে টাকা পয়সা কিন্তু মানুষ সেক্ষেত্রে খরচ করছে। নেক্সট পার্ট দেখো, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বা কস্ট পুশ ইনফ্লেশন। এক্ষেত্রে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, পণ্য এবং পরিষেবার উৎপাদন খরচ বাড়ছে। যখন কোনো কিছুর উৎপাদনের খরচ কখন বাড়ে, যখন কোনো দ্রব্য তৈরি করতে যে জিনিসগুলো প্রয়োজন অর্থাৎ কাঁচা মাল, সেগুলোর দাম যখন বেড়ে যায় তখন অটোমেটিক্যালি কোনো দ্রব্যের উৎপাদন ব্যয়ও বাড়তে থাকে। তাহলে এক্ষেত্রে দেখো পণ্য এবং পরিষেবার উৎপাদন খরচ কিন্তু ধীরে ধীরে কি হচ্ছে, বাড়ছে। কারণ দেখো কাঁচা মালের মূল্য বৃদ্ধি পাচ্ছে আর তার সাথে দেখো শ্রমিকের মজুরিও বাড়ছে। তাহলে ধরো কোনো জিনিসের দাম আজকে 500 টাকা, এবার সেখান থেকে সেই জিনিসটার দামটা আরো বাড়ছে। কেন, কারণ হয়তো সেই দ্রব্যটা যেটা জিনিস দিয়ে তৈরি বা কাঁচামাল দিয়ে তৈরি তার দামও বাড়ছে এবং ওই কারখানাতে যারা শ্রমিকরা কাজ করছে সেই শ্রমিকদের কিন্তু মজুরিও বেড়ে যাচ্ছে। তখন অটোমেটিক্যালি কারখানার যিনি মালিক তিনি কি করবেন, সেই দ্রব্যটার দামও বাড়িয়ে দেবেন। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কিন্তু বাড়ে, কাঁচামালের মূল্য বাড়ে আর শ্রমিকের মজুরি বাড়ে। এর জন্যই বেড়ে যায় কোনটা, পণ্য এবং পরিষেবার উৎপাদন খরচটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায়। এর ফলে দেখো পণ্যের মূল্য বেড়ে গিয়ে মুদ্রাস্ফীতি হয়। তাহলে এটা কিন্তু আমরা প্রায়ই দেখতে পাই, কোনো জিনিসের কাঁচামালের দাম যখন বেড়ে যায়, মজুরি যখন শ্রমিকরা বেশি পরিমাণে নেয়, তখন অটোমেটিক্যালি জিনিসের কিন্তু উৎপাদন ব্যয়টা কিন্তু বাড়তে থাকে। নেক্সট দেখো গঠনগত মুদ্রাস্ফীতি। এক্ষেত্রে দেখো কি বলছে, স্ট্রাকচারাল ইনফ্লেশন বা গঠনগত যে মুদ্রাস্ফীতি। এই যে গঠনগত মুদ্রাস্ফীতি এটা দীর্ঘ সময় ধরে চলে। তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে কি ধরনের মুদ্রাস্ফীতি অনেকটা সময় ধরে চলে, সেটা হবে কিন্তু স্ট্রাকচারাল ইনফ্লেশন। দেখো কিছু অর্থনৈতিক ত্রুটি, যেমন কৃষি ক্ষেত্রে কোনো দ্রব্য তার উৎপাদন বা বন্টন বা সংরক্ষণ সেটা খুব একটা ভালো নেই। মানে কৃষকরা যে দ্রব্যগুলো উৎপাদন করছে সেই উৎপাদনটা খুব বেশি পরিমাণে হচ্ছে না, সংরক্ষণ ঠিকভাবে করা যাচ্ছে না। সেই সময় কিন্তু আমরা দেখতে পাই এই কারণগুলোর জন্য মুদ্রাস্ফীতি কিন্তু
হতেই পারে। তাহলে স্ট্রাকচারাল ইনফ্লেশন কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু চলতে থাকে এবং কি কারণে হয়, কোনো কৃষিজ পণ্য থেকেই তো পরবর্তীকালে শিল্পের বিভিন্ন দ্রব্য তৈরি হয়। তাহলে কৃষিজ পণ্যই যদি ঠিকভাবে আমরা না পাই, ধরো আমার কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি, সেখানে কার্পাসের প্রয়োজন হচ্ছে, কোনো কারণে যদি জুট ইন্ডাস্ট্রির কথা বলি সেখানে জুটের প্রয়োজন হচ্ছে, তাহলে আমি যদি কৃষিজ দ্রব্য বলি, বা আমি সাপোজ ধরলাম যেটা এখন বর্তমানে খুব চলছে ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি বা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, তার জন্য তো ওই ফুডটার জন্য তো আমাদের কৃষিজাত দ্রব্যের উপরই, সেটা তুমি বলো গম থেকে বলো, ধান থেকে বলো, যাই হোক না কেন, সেক্ষেত্রেও কিন্তু বা বিভিন্ন ফল থেকে বলো বিভিন্ন দ্রব্য তৈরি হচ্ছে, তার জন্য আমাদের কৃষিজাত পণ্য যোগান কমে যাচ্ছে বা সেগুলোর যখন দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে বা উৎপাদনের যে ব্যয়টা সেটা বৃদ্ধি পাচ্ছে, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পরিস্থিতিগুলো কিন্তু তৈরি হচ্ছে, মানে স্ট্রাকচারাল ইনফ্লেশনের যে পরিস্থিতি সেটা কিন্তু তৈরি হচ্ছে। নেক্সট দেখো, খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটা হচ্ছে ফিলিপস কার্ভ। ফিলিপস কার্ভ, এই যে ফিলিপস কার্ভটা, এই ফিলিপস কার্ভের মাধ্যমে আমরা কি দেখে থাকি, মূলত দেখো ইনফ্লেশন রেট আর তার সাথে দেখো আনএমপ্লয়মেন্ট রেট। তাহলে ইনফ্লেশন রেট এবং আনএমপ্লয়মেন্ট রেটের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আমরা ফিলিপস কার্ভের মাধ্যমে দেখে থাকি। ফিলিপস বলে একজন কিন্তু বৈজ্ঞানিক ছিলেন, তিনি এই কার্ভটা কিন্তু তৈরি করেছিলেন ইনফ্লেশন রেট এবং তার সাথে কিন্তু আনএমপ্লয়মেন্ট রেটের মধ্যে সম্পর্ক করার জন্য বা সম্পর্ক গড়ে তোলার জন্য। এখানে দেখো ইনফ্লেশন রেটটা ক্রমাগত কি হচ্ছে, বাড়ছে, আর তার সাথে দেখো আনএমপ্লয়মেন্ট রেটটাও কিন্তু ধীরে ধীরে কিন্তু বাড়ছে। এই যে কার্ভটা সেটার মাধ্যমে বোঝানো হয়েছে যে কোথায়, দেখো এখানে ইনফ্লেশনটা কোথায়, ইনফ্লেশনটা কিন্তু 5%, ইনফ্লেশনটা কতটা রয়েছে 5%। এবার এই সোজাসুজি তুমি যদি দেখো যে আনএমপ্লয়মেন্ট রেট সেটা কিন্তু যথেষ্টই কম রয়েছে, এখানে কিন্তু সেরকম নেই, 3% এর মতো। আর যেখানে দেখো ইনফ্লেশন কিন্তু মাত্র 2%, সেখানে যদি খেয়াল করো তুমি, এখানে কিন্তু 6% মতো আমরা দেখতে পাচ্ছি কি রয়েছে, 6% মতো কিন্তু আনএমপ্লয়মেন্ট রয়েছে। তাহলে আনএমপ্লয়মেন্ট রেটের সাথে ফিলিপস কার্ভের মাধ্যমে কিন্তু আমরা কি করে থাকি, আমরা ইনফ্লেশন রেটের সম্পর্ক কিন্তু করে থাকি। নেক্সট দেখো, ইনফ্লেশনের যেটা একদম বিপরীত অবস্থা সেটাকে আমরা কি বলে থাকি, ডিফ্লেশন বলে থাকি। ভালো করে এই লাইনটাকে খেয়াল করো যে ইনফ্লেশনের ঠিক কি বিপরীত যে অবস্থা সেটাকে কি বলা হয়, সেটাকে কিন্তু ডিফ্লেশন বলা হয়। অর্থাৎ যদি কোনো কারণে আমরা দেখতে থাকি দ্রব্যমূল্য ক্রমাগত কি হচ্ছে, কমছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাই, সেক্ষেত্রে কিন্তু আমরা ডিফ্লেশন দেখতে পাই। এক্ষেত্রে দেখো কি বলছে, পণ্য এবং পরিষেবার উৎপাদন খুব বেড়ে যাচ্ছে, পণ্য এবং পরিষেবা দুটোরই কি বাড়ছে, উৎপাদন বাড়ছে, এর ফলে ক্রমাগত এদের মূল্য হ্রাস পাচ্ছে, কিন্তু মানুষ কিন্তু সেটাকে ক্রয় করতে পারছে না। কারণটা কি, কারণ হচ্ছে বাজারে কিন্তু চাহিদা অনুযায়ী টাকার কোনো রকমের যোগান নেই। তাহলে এর আগে দেখলাম কি, ইনফ্লেশনের ক্ষেত্রে দেখলাম যে টাকার পরিমাণ প্রচুর ছিল কিন্তু সেক্ষেত্রে মুদ্রাস্ফীতি ঘটছিল। এবার ডিফ্লেশন ঘটছে কেন, কারণ বাজারে চাহিদা অনুযায়ী কিন্তু টাকা নেই, কিন্তু পণ্য বা দ্রব্য এগুলো কিন্তু ধীরে ধীরে প্রচুর পরিমাণে বাড়ছে বা উৎপাদন বাড়ছে, তার ফলে কি হচ্ছে, এদের মূল্যটা কিন্তু ক্রমাগত হ্রাস পাচ্ছে। ফলে দেখো বেশি উৎপাদন কি হয়ে যায়, অপ্রয়োজনীয় হয়ে পড়ে। তাহলে ডিফ্লেশনের ফলে কি, অতিরিক্ত যে উৎপাদন সেটা কি হয়ে যায়, অপ্রয়োজনীয়, কারণ কি ক্রেতারা তো ক্রয়ই করতে পারছে না, তাদের কাছে তো যথেষ্ট পরিমাণে টাকাই নেই, তার ফলে কি হচ্ছে, বেশি পরিমাণে উৎপাদন করে কোনো লাভ হচ্ছে না। কারখানায় শ্রমিক নিয়োগ বন্ধ হয় এবং বেকারত্ব বাড়ে। তাহলে কারখানাতে কি হচ্ছে, শ্রমিকের যে নিয়োগ সেটাই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, কারণ কি উৎপাদন প্রচুর হলেও মানুষ তো কিনতে পারছে না, একটা সময় পর তো সেই দ্রব্যগুলো মানে উৎপাদন করাটাই তো ফালতু হয়ে যাচ্ছে। এর ফলে দেখো বেকারত্ব বাড়ছে, এটা কিন্তু একটা ভয়াবহ সমস্যা। যখন ডিফ্লেশন হয় তখন কিন্তু আমাদের বেকারত্বটা বাড়তে থাকে। মুদ্রাস্ফীতির ঋণাত্মক হারকে কিন্তু ডিফ্লেশন বলে, মানে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশনের নেগেটিভ যে
হারটা বা রেটটা সেটাকেই আমরা কি বলে থাকি, ডিফ্লেশন বলে থাকি। এখানে দেখো ডিফ্লেশন মানে ক্রমাগত কিন্তু নিম্নমুখী, মানে প্রাইসটা কিন্তু ক্রমাগত, দাম কিন্তু ক্রমাগত কমছে, এর ফলে বেকারত্ব তৈরি হচ্ছে। নেক্সট দেখো ডিসইনফ্লেশন। নেক্সট দেখো ডিসইনফ্লেশন, এর ফলে কি হচ্ছে, মুদ্রাস্ফীতির হার কমে গিয়ে প্রায় শূন্য। এতক্ষণ আমরা মুদ্রাস্ফীতি হচ্ছিল ইনফ্লেশনে ক্রমাগত, তারপরে করলাম ডিফ্লেশন করলাম, সেখানে আমরা দেখতে পেলাম কি ডিফ্লেশনে মুদ্রাস্ফীতির হার কমছে এবং ঋণাত্মক প্রভাব তৈরি হচ্ছে। এখানে দেখো মুদ্রাস্ফীতির হার কমে প্রায় শূন্য থাকে, জিরো থাকে, কিন্তু এই মুদ্রাস্ফীতির হার কমে প্রায় শূন্য থাকে, জিরো থাকে, কিন্তু এই মুদ্রাস্ফীতি কিন্তু কখনোই মাইনাসে যায় না বা নেগেটিভে যায় না। তাহলে ডিসইনফ্লেশনে কখনোই মুদ্রাস্ফীতি কমে গিয়ে একদম জিরো থাকে, কিন্তু মাইনাসে কিন্তু কখনোই যাবে না। মাইনাসে গেলে সেটা কিন্তু ডিসইনফ্লেশন হবে না, জিরো হলে তবে ডিসইনফ্লেশন হবে। অবশ্যই এটাকে কি করা যায়, নিয়ন্ত্রণ করা যায়। এই যে ডিসইনফ্লেশনের একটা দেখো ছবি রয়েছে, ডিসইনফ্লেশনটা কিন্তু নিয়ন্ত্রিত, এটাকে নিয়ন্ত্রণ করা যায়। নেক্সট দেখো স্ট্যাগফ্লেশন। নেক্সট পয়েন্টটাকে ভালো করে খেয়াল করো, কি রয়েছে, স্ট্যাগফ্লেশন। এক্ষেত্রে দেখো শূন্য অর্থনৈতিক বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি একসঙ্গে ঘটে। তাহলে এখানে ইনফ্লেশনও হচ্ছে, আবার শূন্য বা জিরো ইকোনমিক গ্রোথও কিন্তু আমরা দেখতে পাই। বেকারত্ব এবং পণ্যের মূল্য এই সময় বেড়ে যায়। তাহলে মাথায় রাখবো যে আমরা মানে যেটা পড়লাম আর কি, যে ডিফ্লেশন, সেখানেও বেকারত্ব বাড়ছে, আবার স্ট্যাগফ্লেশন, আবার পড়ছি স্ট্যাগফ্লেশন, সেখানেও কিন্তু বেকারত্ব বাড়ছে, পণ্যের মূল্যও বাড়ছে। জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাকশন, এটা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। তাহলে গ্রস ডোমেস্টিক প্রোডাকশন কিন্তু এক্ষেত্রে হ্রাস পাচ্ছে। একটুখানি ভালো করে স্ট্যাগফ্লেশনের ছবিগুলোকে খেয়াল করো। জিডিপি যেটা আমাদের দেশের, সেটা কি নিম্নমুখী, অর্থাৎ জিডিপি কিন্তু সেরকম আমরা গ্রোথ দেখতে পাচ্ছি না। কি বেড়ে যাচ্ছে স্ট্যাগফ্লেশনের ফলে, আনএমপ্লয়মেন্ট মানে বেকারত্ব কিন্তু বাড়ছে। এছাড়া দেখো দ্রব্যের চাহিদা কি হচ্ছে, স্ট্যাগফ্লেশনের ফলে কিন্তু বাড়ছে। আবার মুদ্রাস্ফীতিটাও কিন্তু হচ্ছে, দ্রব্যের যেহেতু চাহিদা বাড়ছে সেজন্য মানে দ্রব্যের যে মূল্য বা ইনফ্লেশন সেটাও ক্রমাগত বাড়তে থাকছে, দ্রব্যের দাম মানে মূল্য বাড়ছে, কিন্তু বেকারত্ব দেখতে পাচ্ছি। আর জিডিপি, এটা কিন্তু খুব ক্ষতিকারক দেশের জন্য, জিডিপিও কিন্তু কমে যাচ্ছে, বা গ্রস ডোমেস্টিক প্রোডাকশন বা মোট অভ্যন্তরীণ উৎপাদনটা কিন্তু ধীরে ধীরে দেশের কিন্তু কমছে, উৎপাদন হচ্ছে না। এরপর দেখো লাস্ট যে জায়গাটা, এখানে একটা সুন্দর ডায়াগ্রামের মাধ্যমে দেখো ইনফ্লেশন, ডিসইনফ্লেশন, ডিফ্লেশন এগুলোকে দেখানো হচ্ছে যে এইভাবে কিন্তু এই রেখাগুলো কিন্তু নিম্নমুখী, কোনো কোনো ক্ষেত্রে ঊর্ধ্বমুখী থাকে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু ইনফ্লেশন মানে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করলাম WBCS এর জন্য, এবং যে কোনো পরীক্ষার জন্য সাধারণ একটা ধারণা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইনফ্লেশন সম্পর্কে। তাহলে এরকম ইকোনমিক্সের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এসবি ইনস্টিটিউটকে, এবং তার সাথে কিন্তু আমাদের সামনে আপকামিং মিসলেনিয়াস, তারপর তোমার SSC জিডি, এবং তার সাথে কিন্তু ক্লার্কশিপ এবং WBCS 2024-এর প্রিপারেশন কিন্তু এই ডিসেম্বর মাস থেকে শুরু হতে চলেছে। সুতরাং যারা যারা এতদিন অপেক্ষা করছিলে বা যারা খুব ভালোভাবে ডেপথে গিয়ে প্রিপারেশন নিতে চাইছো, তারা কিন্তু এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও, সময়ের একদম অপেক্ষা না করে। তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার।